সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি। এ বিষয়ের পক্ষে বলবে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম, বিষয়ের বিপক্ষে বলবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের বিতার্কিকদের সাথে। পক্ষদল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের বিতার্কিকরা হলেন সামিনুর চৌধুরী, নাফিসা তাবাসসুম ও তাদের দলনেতা ফাতেমা। বিপক্ষ দল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতার্কিকরা হলেন নুজহাত ই নূর অরিন, সাদিয়া শিফা ও তাদের দলনেতা শেখ মাহাদি ইসলাম। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সাথে বিচারক হিসেবে উপস্থিত আছেন নাজমুল হুদা আজাদ, প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; এএসএম কামরুল ইসলাম, প্রভাষক, গ্রিন ইউনিভার্সিটি; ও নাইম মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ খাদিমুল করিম ইকবাল, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নিই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিট সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থাপককে ধন্যবাদ। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আজকের এই পর্বে ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি এই বিষয়ের উপর বিতর্কে অংশগ্রহণ করছে পক্ষদল হিসেবে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম ও বিপক্ষ দল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমি শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা সামিনুর চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রিয় শ্রোতামণ্ডলী, সকলকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে নির্ধারিত বিষয় ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি, যার পক্ষে আমি আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের বিষয়টিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ক্যান্সেল কালচার, বাক স্বাধীনতা এবং এর পিছিয়ে প্রধান হুমকি। 1991 সালে চলচ্চিত্র নিউ জ্যাক সিটি থেকে জনপ্রিয় হয়ে ওঠা এবং 2015 সালে ব্ল্যাক টুইটারে আধুনিক রূপ নেওয়া ক্যান্সেল কালচার হলো এমন একটি সামাজিক নীতি বা প্রথা যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বৃহৎ সমাজ বা জনগোষ্ঠীর মতের বিপরীতে ভিন্ন মত বা আচরণ প্রদর্শনের জন্য সামাজিকভাবে বর্জন করা হয়ে থাকে, এবং সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্যান্সেল কালচারের চর্চা হয়ে থাকে এবং এটি বাস্তব জীবনকে আমাদেরকে প্রভাবিত করে থাকে। অন্যদিকে বাক স্বাধীনতা বলতে আমরা সহজ অর্থে বুঝি স্বাধীনভাবে নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করতে পারার ক্ষমতা বা অধিকার, যেটি হলো গণতন্ত্রের অন্যতম একটি মূল ভিত্তি। মুখে বলে, লিখে কিংবা ছাপা অক্ষরে অথবা শিল্প বা ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে নিজের চিন্তার মুক্ত বহিঃপ্রকাশ ঘটানোর কিন্তু বাক স্বাধীনতার অন্যতম অংশ। মানব সভাপতি, এখন আসা যাক হুমকির কথায়। আমি শুরুতেই বলেছি যে ক্যান্সেল কালচার সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রায়শই সংগঠিত হয়ে থাকে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংগঠিত হয়ে এর নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের জীবনে সরাসরি
পড়ে। মানুষের প্রতি বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার পেছনে আরও নানা প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ থাকতেই পারে, কিন্তু যখন বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার জন্য প্রধান হুমকিকে দেখানো হয় তখন ক্যান্সেল কালচারকে দেখিয়ে আমাকে আজ এই বিতর্কের পক্ষে অবস্থান করতে হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে ক্যান্সেল কালচার এবং বাক স্বাধীনতার যাবতীয় সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা ইতিহাস ও বর্তমান বিশ্বের বাস্তবতার প্রেক্ষিতে নানা যুক্তি ও তত্ত্ব উপস্থাপন করবেন, এবং সর্বশেষ আমার দলের তৃতীয় বক্তা নানা যুক্তি, তত্ত্ব এবং বাস্তবভিত্তিক উদাহরণের মাধ্যমে আজকের বিতর্কের বিষয়টি প্রমাণ করবেন। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, ফায়ার কর্তৃক প্রকাশিত এক জরিপে উঠে এসেছে যে 60% মানুষ মনে করেন ক্যান্সেল কালচারের ফলে তাদের বাক স্বাধীনতা আজ হুমকির মুখে পড়ে গেছে। অন্যদিকে একই জরিপের 25% মানুষ বলেছেন ক্যান্সেল কালচারের ফলে তাদের সামাজিক মর্যাদা এবং জীবন হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। মাননীয় সভাপতি, আবার 2022 সালে প্রকাশিত হওয়া নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে বলা হয়েছে যে 84% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনো কথা বলতে গেলে তার প্রতিশোধ বা সমালোচনার ভয়ে থাকেন, যা একটি সুস্থ বাক স্বাধীনতার পরিবেশকে অনায়াসে বিগড়ে দিতে পারে। অন্যদিকে আমেরিকায় পরিচালিত এক জরিপে উঠে এসেছে যে 64% মানুষ ক্যান্সেল কালচারকে তাদের বাক স্বাধীনতার পথে এক বিরাট বাধা মনে করেন। আবার একই জরিপে 54% উত্তরদাতা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাকাউন্ট ব্যান হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তথ্যসূত্র হার্ভার্ড ইউনিভার্সিটি, CFS 2021। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই জরিপটি একেবারে অভিন্ন নয়। আচল ফাউন্ডেশনের প্রকাশিত হওয়া এক জরিপ থেকে আমরা জানতে পারি যে 49.17% তরুণ ইন্টারনেটে নিজের সামাজিক মতামত প্রকাশের ক্ষেত্রে অনিরাপদ বোধ করেন। মাননীয় সভাপতি, এই সকল জরিপ শুনে যদি বলা হয় ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য কোনো প্রধান হুমকি নয়, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। আজ হয়তো আমার বিজ্ঞ প্রতিপক্ষ বিতর্কের ক্ষেত্রে এই বিষয়টিকে এড়িয়ে যাবেন, কিন্তু তা অস্বীকার করতে পারবেন না। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, বিখ্যাত লেখক জন রনসন তার সেই বিখ্যাত সো ইউ হ্যাভ বিন পাবলিকলি শেমড বইটিতে ক্যান্সেল কালচার এবং বাক স্বাধীনতার ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিশদভাবে বর্ণনা করে গেছেন, যা হয়তো আমরা পড়লে জানতে পারতাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ তা সম্পর্কে অবহিত নেই। তাছাড়া হার্ভার্ড কিংবা অক্সফোর্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো প্রতিনিয়ত তাদের থিসিসগুলোতে ক্যান্সেল কালচার এবং বাক স্বাধীনতার উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আমাদেরকে জানিয়েছে। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, গণতন্ত্রে টিকে থাকা সুস্থ বিতর্ক এবং বৈচিত্র্যময় মতামতের উপর ক্যান্সেল কালচার একটি গ্রুপ থিঙ্ক বা দলগত চিন্তা তৈরি করে, যেখানে ভিন্নমত পোষণকারীকে সরাসরি আক্রমণ করার মাধ্যমে চিরতরে চুপ করে দেওয়া হয়। এটি যেমন গণতন্ত্রকে বিঘ্নিত করে, তেমনি আবার বাক স্বাধীনতাকে সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। মাননীয় সভাপতি, আজ বিশ্বে ক্যান্সেল কালচার হলো মুক্ত আকাশে বিষাক্ত কুয়াশা, যা স্বাধীনভাবে মত প্রকাশের সাহসকে অন্ধকারে ঢেকে দিচ্ছে। ভিন্ন মতকে বরণ করার উদারতা হারিয়ে সমাজ আজ মব জাস্টিসের এমন একটি আয়না হয়ে যাচ্ছে, যেখানে সত্যের চেয়ে সমাজ আক্রোশী বড় হয়ে উঠছে। মাননীয় সভাপতি, ক্যান্সেল কালচার আমাদের সমাজকে আজ এমন একটি অবস্থায় নিয়ে গেছে যেখানে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মতাদর্শকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে। ভিন্ন মতের কোনো গুরুত্বই সেখানে দেওয়া হচ্ছে না। যখনই কেউ মূলধারার বাইরে গিয়ে কোনো কিছু বলতে চায় বা চিন্তা করে, তখনই তাকে অফেন্সিভ বা ক্ষতিকর তকমা দিয়ে চিরতরে চুপ করে দেওয়া হয়। এটি সমাজের বৈচিত্র্যময় চিন্তাকে যেমন রুদ্ধ করে, তেমনি তৈরি করে এক ধরনের ডিজিটাল স্বৈরাচার। মাননীয় সভাপতি, ইতিহাস পর্যালোচনা করে জানতে পেরেছি ক্যান্সেল কালচার নাকি তৈরি হয়েছিল ক্ষমতাধরদের জবাবদিহিত করে, কিন্তু বর্তমানে সত্যি কি তা হচ্ছে? না, বর্তমানে এটি সাধারণ মানুষ এবং প্রান্তিক কণ্ঠস্বর দমনের এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই আজ উন্নয়নশীল দেশগুলোতে ক্যান্সেল কালচারকে প্রতিনিয়ত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র মানুষের অধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের দিকে তাকালে তা আমরা দেখতে পারি। 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে কত তরুণ তরুণী যে ক্যান্সেল কালচারের শিকার হয়েছিল তা নিশ্চয়ই আমাদের মনে আছে। তা আমি বলতে চাই ক্যান্সেল কালচারই বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দলের প্রথম বক্তা নুজহাত ই নূর অরিনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। বাক স্বাধীনতা মানেই যা খুশি তা বলা নয়, বরঞ্চ সত্যকে নির্ভয়ে প্রকাশ করার একটি মাধ্যম হচ্ছে এটি। তবে এই যে মুক্ত চিন্তার যে আবরণে একদল মানুষ এখন উগ্র এবং প্রচারণামূলক বক্তব্যে আছে, যা কিনা আমাদের দেশের যে রাজনৈতিক নিরাপত্তা সেটাকে প্রশ্নবিদ্ধ করছে। তার পাশাপাশি আমরা আরও দেখতে পাই এই যে বাক স্বাধীনতার এই অপব্যবহারের আড়ালে তারা সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের দাঙ্গার বীজ বপন করছে, যা কিনা আমাদের দেশের যে সংহতি সেটির ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ।
মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে সাধু সম্ভাষণ। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় আজ ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমরা এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে পক্ষ দলের প্রথম বক্তা বারবার ক্যান্সেল কালচারের বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো দেখাচ্ছেন, কিন্তু বিভিন্ন ধরনের পার্সেন্টেজও তিনি আজকে দেখছেন, কিন্তু এগুলো সরাসরি কিভাবে বাক স্বাধীনতাকে হরণ করছে তার কোনো ধরনের ব্যাখ্যা আজকে তারা দিয়ে যেতে পারেন না। ঠিক সেখানে আমরা বিশ্বাস করি যে বাক স্বাধীনতা মানে লাগামহীনভাবে শব্দস্রোত, বরঞ্চ ভয়হীন চিত্তে সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে যখন এই স্বাধীনতার পবিত্র চাদরটিকে গায়ে দিয়ে এই যে যখন মিথ্যার আড়ালে মানুষ যখন বিষবাষ্প ছড়াচ্ছে, নারীত্বকে তারা প্রশ্নবিদ্ধ করছে, তার পাশাপাশি সাম্প্রদায়িকতার যে আগুন সেটির মাধ্যমে পুরো রাষ্ট্রকে দগ্ধ করছে, ঠিক সেখানে এটি কখনোই বাক স্বাধীনতা নয়, ঠিক সেখানে এটি হয়ে যায় আপনার উদ্ধত ধৃষ্টতা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পেয়েছি যে আপনার সংবিধানের যে 39তম অনুচ্ছেদ সেটি আপনাকে চিন্তা এবং যে বাক স্বাধীনতা সেটির যে আকাশ সেটিকে চিহ্নিত করেছে। তবে এই আকাশে যে রাষ্ট্রের নিরাপত্তা, যে অনৈতিকতার যে একটি সীমাবদ্ধতার আকার সীমানা, সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে লক্ষ্য করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাই যে যখনই আপনার অপরের যে নিরাপত্তা সেটি বিঘ্নিত হওয়া শুরু হয়, ঠিক সেখান থেকে আমার যে বাক স্বাধীনতা সেটি সীমাবদ্ধতা পাওয়া শুরু করে। অর্থাৎ দুর্ভাগ্যবশত হলেও সত্য, আমরা দেখতে পেয়েছি যে একদল মানুষ আজ এই স্বাধীনতার যে সূক্ষ্ম সুতাটি সেটিকে ছিঁড়ে ফেলে জনশৃঙ্খলার যে টুটি সেটি চেপে ধরেছে। ঠিক সেখানে এই যে অন্ধকার সেটির বিপরীতে এসে আপনার ক্যান্সেল কালচার এখানে সম্মিলিতভাবে মানুষের যে প্রচেষ্টা সেটিকে রুখে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই যে ক্যান্সেল কালচার সেটি শুধুমাত্র একটি বয়কট নয়, বরঞ্চ আপনার যে সামাজিক শুদ্ধি সেটির একটি অভিযান। অর্থাৎ যখন আমাদের দেশে যে স্বাধীনতার নামে যে সহিংসতাটা চলছে, সামাজিকভাবে তাদেরকে বর্জন করে দেওয়ার মাধ্যমে আমাদের দেশে একটি সুস্থ ভারসাম্যপূর্ণ একটি সমাজ গঠন করা সম্ভব। তাই এই যে ক্যান্সেল কালচার সেটি যেহেতু নিজে বাক স্বাধীনতার একটি উপায়, ঠিক সেখানে আমরা বিপক্ষ বিশ্বাস করি যে বাক স্বাধীনতার সবচেয়ে চরম এবং প্রধান হুমকি হচ্ছে আপনার রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ। আর এই রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ কি? রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ হলো এমন একটি স্বৈরাচার সম্পন্ন শাসন ব্যবস্থা যেখানে কিনা আপনার রাষ্ট্রের সম্পূর্ণ সার্বভৌমত্বের যে ক্ষমতাটি সেটি একদল ক্ষুদ্র মানুষের হাতে পুঞ্জীভূত থাকে, যেখানে কিনা আপনার যে জনগণ, সেই জনগণের কোনো ধরনের যে বাক স্বাধীনতা সেটি থাকছে না, তার পাশাপাশি জনগণের কাছে সরকারের কোনো ধরনের জবাবদিহিতা থাকছে না। আজকের বিতর্কে মাননীয় সভাপতি, আমরা এই যে রাষ্ট্রীয় যে কর্তৃত্ববাদ সেটি তিনটি ক্ষেত্র দেখাবো। এক, ভিন্নমত দমনের সংস্কৃতি; দুই, দমনমূলক আইন; এবং তিন, পলিটিক্যাল স্যাটায়ার, সরকার বা রাষ্ট্রের সমালোচনা, ধর্মীয় এবং সামাজিক ইস্যুতে মতামত দেওয়ার কারণে সাংবাদিক, নাগরিক সমাজ, লেখক এবং জনসাধারণকে দমনের সংস্কৃতি। মাননীয় সভাপতি, প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং দলনেতা এসে তৃতীয় ক্ষেত্র এবং সার্বিক সমন্বয়ের মাধ্যমে এটাই দেখিয়ে যাবেন যে কেন প্রথমত ক্যান্সেল কালচার নিজে একটি বাক স্বাধীনতার ভিন্নতম রূপ, এবং দ্বিতীয়ত আমাদের যে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ সেটি বাক স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি। প্রথম ক্ষেত্রের ব্যাখ্যায় চলে আসছি, ভিন্নমত দমনের সংস্কৃতি। অর্থাৎ মাননীয় সভাপতি, আমাদের যে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ সেই রাষ্ট্রীয় কর্তৃত্ববাদে ভিন্নমত দমনের সংস্কৃতি জিনিসটা হচ্ছে যে আপনার ভয়ের শাসনে সত্যকে নির্বাসনে পাঠানো। অর্থাৎ যেখানে কিনা আপনার প্রশ্ন করাকে এক ধরনের আনুগত্য নয়, বরঞ্চ প্রশ্ন করাকে একটি অপরাধ এবং অন্ধভাবে আনুগত্যটাকে আপনার দেশপ্রেম হিসেবে ধরা হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে আপনার অনলাইনে শুধুমাত্র একটি টকশো পরিচালনা করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইন DSA এর মামলায় 2022 সালে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল কুবরাকে আপনার প্রায় 15 মাসের জন্য বিনা বিচারে জেল খাটা হয়েছে, যেখানে কিনা আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে গিয়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগে মিথ্যা প্রমাণিত হয়েছিল। তথ্যসূত্র BBC বাংলা 30 নভেম্বর 2023। তার পাশাপাশি আমরা আরও দেখতে পেয়েছি যে 2020 সালে আপনার সরকারের সমালোচনা এবং সরকার বিরোধী ক্যারিকেচার অর্থাৎ ব্যঙ্গচিত্র আকার দায় আপনার গ্রেপ্তার হওয়া যে লেখক মোস্তাক আহমেদ দীর্ঘ 10 মাস বিনা বিচারে আপনার খাটা অবস্থায় মারা যান। অর্থাৎ কিনা যে তার পাশাপাশি আমরা আরও দেখতে পেয়েছি যে আপনার কার্টুনিস্ট ছিলেন অর্থাৎ আপনার আহমেদ কবির কিশোর, তিনি কিনা জেলে প্রচণ্ড নির্যাতনের কারণে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। তথ্যসূত্র আপনার প্রথম 26 ফেব্রুয়ারি 2021। এভাবেই মাননীয় সভাপতি, রাষ্ট্রের যে দমনের কারণে আপনার ভিন্নমত ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। পরবর্তী থেকে নাগরিকদের এই যে প্রতিবাদী কণ্ঠস্বর সেটি আর থাকছে না, যা কিনা আপনার যেই বাক স্বাধীনতা সেটাকে সবচেয়ে বেশিভাবে দমন করছে। তাই আমরা বিশ্বাস করি এই ভিন্নমতের বৈচিত্র্যকে ধ্বংস করে রাষ্ট্রীয় ভাষ্যকে একমাত্র ধ্রুব সত্য হিসেবে চাপিয়ে দেওয়ার এক রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি করছে আপনার শুধুমাত্র এই রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ।
ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা পক্ষ দলের কাছে আবার ফিরে যাব। পক্ষ দলের দ্বিতীয় বক্তা নাফিসা তাবাসসুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি। পক্ষে অবস্থান করছি। প্রথমে বিপক্ষ দলের প্রথম বক্তার জ্ঞাতার্থে বলে যায়, আপনি যে ভিন্ন মত দমনের সংস্কৃতির ব্যাখ্যা দিয়ে গেলেন তাই মূলত ক্যান্সেল কালচার। বাস্তবতার দিকে লক্ষ্য করা যাক, আমাদের সমাজে বাক স্বাধীনতা শুধু কাগজে আছে, বাস্তবে অনেক আগেই মারা গেছে। আমাদের সমাজ বাক স্বাধীনতা নয় বরং আনুগত্যকে পুরস্কৃত করে, সংখ্যালঘু মত ভিন্ন চিন্তাকে দমন করে, সত্য অজনপ্রিয় হলে তা বাতিল করে, মানুষ সঠিক হওয়ার চেয়েও বেশি নিরাপত্তাকে প্রাধান্য দেয়। বিপক্ষ দলের প্রথম বক্তা যে নারীত্বকে সংজ্ঞাবিদ্ধ করার কথা বলে গেলেন, তারা কি জানেন উইচ হান্টের কথা? ক্যান্সেল কালচার কিন্তু মূলত সেই উইচ হান্টের আধুনিক রূপ। উইচ হান্ট মূলত ইউরোপে 1450 থেকে 1750 সালের মধ্যে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা, যেখানে হাজার হাজার মানুষকে, বিশেষ করে নারী সমাজকে ক্যান্সেল কালচারের শিকার হতে হয়েছিল। যখনই কোনো নারী কোনো রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মতামত প্রকাশ করত, তখনই তাকে উইচ অপবাদ দেওয়া হতো এবং সমাজ থেকে বয়কট করা হতো। ক্যান্সেল কালচারও এর ঠিক অনুরূপ। এখানেও ভিকটিমকে তার আশেপাশের কেউ সহায়তা করে না, তাকেও যদি ক্যান্সেল কালচারের শিকার করতে হয়, এবং এটি আমাদের বাক স্বাধীনতাকে প্রতিহত করে। ক্যান্সেল কালচারের প্লেগের মতো সংক্রমণের কারণে সংলাপ পরিণত হচ্ছে নির্বাসনে, সূক্ষ্মতা পরিণত হচ্ছে ধর্মদ্রোহিতায়। চিন্তা নয় বরং প্রভাবশালী ব্যক্তিদের কথাই হয়ে উঠছে মূল্যবান। আজকে যদি তারা একে জবাবদিহিতা বলে চিহ্নিত করতে যান, তারা কি এমন কোনো আন্তর্জাতিক বা রাষ্ট্রীয় ঘটনা দেখে যেতে পারবেন যেখানে যে ব্যক্তি ক্যান্সেল কালচারের শিকার হয়েছে সেই সংশ্লিষ্ট ব্যক্তি ন্যায় বিচার, আত্মপক্ষ সমর্থন কিংবা পুনর্বাসনের শিকার পেয়েছে? এই বাস্তব তথ্য ছাড়া আপনার বক্তব্য সম্পূর্ণ অনুমান নির্ভর নয় কি? সক্রেটিসের কথা বলা যায়। সক্রেটিস আমাদের প্রচলিত সমাজের মতবাদকে চ্যালেঞ্জ করতেন। সক্রেটিসকে যখন বিষ পান করানো হয়, তখন তার শিষ্যদের চোখে প্রশ্ন এবং ভয়ে স্তব্ধ কণ্ঠে প্রতিবাদের ইচ্ছা। এখানে বাক স্বাধীনতার প্রশ্নটি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। আজকে যদি সেই সক্রেটিসের শিষ্যদের প্রকৃত বাক স্বাধীনতা থাকতো, তারা প্রশ্ন করত, তারা ন্যায়ের বিরুদ্ধে কথা বলতো এবং একে প্রতিহত করতে পারত। কিন্তু যে সমাজ কর্তৃক বাতিল হওয়ার ভয়ে কথা বলাই অপরাধ, সেখানে তো প্রতিরোধ জন্মই নিতে পারে না, এবং এভাবে আমাদের দর্শন সমাজের মহান জ্যোতিষ্কদের হারাতে হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির এক সার্ভে অনুযায়ী আমেরিকার প্রায় 2/3 মানুষ মনে করেন ক্যান্সেল কালচার সরাসরি তাদের বাক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যদি বিগত 300 বছরের ইতিহাস পর্যালোচনা করি, আমাদের সমাজে এখন কোনো সময় এখনো এমন কোনো রেনেসা তৈরি হয়নি যার জন্য আজকে পশ্চিমা বিশ্ব যে বাক স্বাধীনতা ভোগ করছে, যে বাক স্বাধীনতার ভিতর দিয়ে বেড়ে উঠছে, তা আমাদের সমাজে আসবে, এবং এর মূল কারণই হচ্ছে ক্যান্সেল কালচার। আরেক জরিপে দেখা যায় ক্যান্সেল কালচার মানুষকে আত্মসেন্সরশিপে বাধ্য করছে, যা কিন্তু সরাসরি বাক স্বাধীনতার লক্ষণ। তথ্যসূত্র ফায়ার ন্যাশনাল সার্ভে অন ক্যান্সেল কালচার। দেখুন মাননীয় সভাপতি, ক্যান্সেল কালচার কিভাবে আজকে মানুষকে নীরব দর্শকে পরিণত করছে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রতিহত করছে, তার অন্যতম উদাহরণ কিন্তু বাবরি মসজিদ ভাঙন। ভারতে না হয় মুসলিম সংখ্যালঘু ছিল, কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম আজকে কেন ভারতের সেই সংখ্যালঘু মুসলিমের বিরুদ্ধে পাশে দাঁড়াতে পারেনি? কেন আজকে বাবরি মসজিদ ভাঙন রোধ করতে পারেনি? তার একমাত্র কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে বাতিল হওয়ার ভয়। আজকে 77% তরুণী বলছে তারা তাদের জীবনে কখনো না কখনো ক্যান্সেল কালচারের শিকার হয়েছে, এবং এটি তাদের মত প্রকাশের আচরণকে চরমভাবে প্রভাবিত করছে। তথ্যসূত্রে PEW রিসার্চ সেন্টার। মানুষ সভাপতি, আমরা বলছি না যে ব্যক্তি মত প্রকাশ করবে সে সবসময় সঠিক হবে। মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল মতামত প্রকাশ করতেই পারে, কিন্তু এই মতামত প্রকাশের মাধ্যমেই তো সে নিজেকে বুঝবে, নিজের চিন্তাকে বিকশিত করবে এবং ধীরে ধীরে সত্যের পথে এগিয়ে যাবে। কিন্তু যখন আমরা সেই ব্যক্তি ভুল প্রকাশের জন্য তাকে শাস্তির সম্মুখীন করি, তাকে ক্যান্সেল কালচারের মাধ্যমে সমাজ থেকে বাতিল করে দিই, তখনই এই সমস্যাটা হয়ে দাঁড়ায়, তখনই বাক স্বাধীনতার প্রধান হুমকি হয়ে দাঁড়ায় এটি, এবং আমাদের সমাজ থেকে ধীরে ধীরে সত্যের পথ হারিয়ে যেতে থাকে। যুক্তরাজ্যে সম্প্রতি 370 জন বিশিষ্ট একাডেমিক সরকারকে জানান যে তারা ক্যান্সেল কালচারের ভয়ে বিশ্ববিদ্যালয়তে তাদের ভিন্নমত প্রকাশে ভয় পাচ্ছেন। এটি বোঝা যায় স্বাধীন বিশ্ববিদ্যালয়ের চর্চা এবং গবেষণায় ভয়ভীতিতে ক্যান্সেল কালচার কতটা বিরূপ প্রভাব
ফেলছে। বিজ্ঞ প্রতিপক্ষ দল যখন যুক্তরাজ্যের মতো এত শক্তিশালী একটি সরকার ব্যবস্থা ক্যান্সেল কালচার দমনে ফ্রিডম অফ স্পিচ অ্যাক্ট প্রণয়ন করেন, তখন এটি স্বীকৃত নয় কি যে ক্যান্সেল কালচারই বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি? আশা করি আমার সকল প্রশ্নের উত্তর বিপক্ষ দলের কাছ থেকে আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিষয়ের বিপক্ষে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দলের দ্বিতীয় বক্তা সাদিয়া আক্তার সিফাকে তার বিতর্ক উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, পুরো বিতর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তখন দাঁড়ায় একটি দেশে যখন একজন মানুষ বসবাস করে, সেখানে প্রশ্ন হচ্ছে আজকে যদি আমি এটি বলি যে হাড্ডি কখনো গোস্ত হয় না, আদিবাসী কখনো দোস্ত হয় না, তার মানে ওই যে আদিবাসী, ওই আদিবাসীদেরকে নিচু দেখানো হচ্ছে এবং এই নিচু দেখানোর মাধ্যমে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী যদি তাদেরকে বয়কট করে যারা কিনা এই প্রণয়ন করেছে, এটি কিন্তু তাদের বাকস্বাধীনতা হরণ নয়, বরং একটি ভুলভ্রান্তি, বিভিন্ন ধরনের তথ্য, কোনো নিচু মানুষকে ছোট করা, কোনো উগ্রজাত কথাবার্তা করা, এটিকে দমন করা বোঝায়। এবং এটি আজকের দেশের বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা মানে এটি না আপনি যা খুশি তাই বলতে পারবেন, কোনো মানুষকে কোনো ক্ষতি না করা, কোনো সাম্প্রতিক দঙ্গা সৃষ্টি না করা, এটি আপনার দেশে হচ্ছে বাকস্বাধীনতার সম্পূর্ণ বিস্তার। এবং এখানে প্রশ্ন দাঁড়ায়, আজকে যদি আপনার রাষ্ট্র আপনাকে সে সুযোগ দেয় যে আপনি কোনো মানুষের মতামত পোষণ করবেন, কোনো একটি তথ্যের ভিত্তিতে কথা বলতেন, কোনো একটি মানুষকে বয়কট করবেন, তার মানে কি এটি প্রমাণ হয় না যে সেখানে আসলে আপনার ওই অধিকারটা ছিল? কিন্তু সমস্যা আসলে তখনই হয় যখন এই ক্যান্সেল কালচারটি আমাদের রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের কারণে যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হয় না। এবং আজকে যখন পক্ষ দল প্রতিনিয়ত এসে বলে যায় ক্যান্সেল কালচারের জন্য মানুষরা আসলে পরিচয়ের হীনতায় ভয় পাচ্ছে, তারা আসলে বিভিন্ন ধরনের নিরাপদ বোধ করছে না, তার মানে প্রশ্ন হচ্ছে তারা এই জন্য নিরাপদ করছে না যে তারা আসলে বয়কট হয়ে যাবে, বরং রাষ্ট্র তাদেরকে কথা বলতে দিবে না শুধুমাত্র রাষ্ট্রীয় আধিপত্যবাদের জন্য। এবং এটি আমাদের আজকের বিতর্কের মূল বিষয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি দাঁড়ায়, যখন আপনি বলেন ক্যান্সেল কালচার আপনার বাকস্বাধীনতা হরণ করছে, তাহলে প্রশ্ন হচ্ছে ক্যান্সেল কালচার, আপনি একটি মানুষকে বয়কট করতে চান, আপনি একজন প্রতিষ্ঠানকে সমালোচনা করতে চান, এটি কি আপনার বাকস্বাধীনতা নয়? অর্থাৎ আপনার ক্যান্সেল কালচার প্রতিষ্ঠা করতে হইলেও এটি এক ধরনের বাকস্বাধীনতা, এবং যা প্রতিষ্ঠা করতে হবে যখন আপনার কোনো দেশের রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ থাকবে না। অর্থাৎ সমস্যা কোথায় দাঁড়ায়? সমস্যা দাঁড়ায় আপনার দেশের আন্তর্জাতিক হোক, বাংলাদেশের সীমানার মধ্যে হোক, যখন কিনা রাষ্ট্র তাদের আধিপত্য চর্চা করতে চায়, রাষ্ট্রের কর্তৃত্ববাদ চর্চা করতে চায়, বিভিন্ন ধরনের দমনমূলক আইন সৃষ্টি করতে চায়, তখন আমরা দেখি এই বাকস্বাধীনতা প্রধান হুমকি হিসেবে দাঁড়ায়। যার সবচেয়ে বড় উদাহরণ বিগত 15 বছরে অসংখ্য মানুষ মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে আমাদের আয়নাঘর। মাননীয় সভাপতি, শুধুমাত্র তাই নয়, আজকে আমরা দেখি 2024 সালে যখন একটি অমর একুশ বইমেলার মধ্যে যখন হচ্ছে ছায়া প্রকাশনী, আদর্শ প্রকাশনী তাদের বইগুলো প্রকাশ করতে চায়, রাষ্ট্র কি করে? তাদের হচ্ছে প্রকাশনী বন্ধ করে দেয়। এর মূল কারণ কি ছিল? এর মূল কারণ ছিল সেই বইগুলোর মধ্যে রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন ধরনের সমালোচনা ছিল। অর্থাৎ আজকে লেখকরা নিজেদের মতামত করতে পারছে না। কেন পারছে না? শুধুমাত্র রাষ্ট্রীয় আধিপত্যবাদের জন্য, রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ চর্চার জন্য। দ্বিতীয়ত, আজকে বিবিসি নিউজ 2023-এর মতে 2010 সালে যখন নির্বাচন সংঘটিত হয়েছিল, সেই নির্বাচনের পরে আমরা দেখেছি কিভাবে সেই নির্বাচনকে সাংবাদিক যখন বিভিন্ন ধরনের সমালোচনা করে সরকারকে, নির্বাচনকে নিয়ে, তখনই কিন্তু সেই সাংবাদিককেও বয়কট করে দেওয়া হয়। তখন সেই সাংবাদিক মাহমুদুর রহমানকে কিন্তু গ্রেফতার পর্যন্ত করা হয়। অর্থাৎ প্রশ্ন হচ্ছে আজকে একপাশে যখন তারা কথা বলে যে আমি পরিচয়হীনতার ভয় পাবো, আমি আসলে কথা বলতে পারবো না, আর আরেক পাশে আপনার চোখের সামনে মানুষজনকে হত্যা করা হচ্ছে, মানুষজনকে গ্রেফতার করা হচ্ছে, নিজেদেরকে বয়কট করে দেওয়া হচ্ছে এবং আপনাকে গুপ্ত হচ্ছে করা হচ্ছে, এটি কি আপনার দেশের বাকস্বাধীনতার প্রধান হুমকি না? উত্তর দিয়ে যাবেন। দ্বিতীয়ত, আজকে হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিভাবে তারা প্রতিনিয়ত যখন ইসরায়েল প্যালেস্টাইন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মতামত পোষণ করে, তখন সেই মতামত পোষণের ক্ষেত্রেও তারা শিক্ষার্থীদেরকে দমন করার জন্য বিভিন্ন ধরনের ভিসা বাতিল করে দেয়, 2.2 বিলিয়ন সরকারি হচ্ছে বিভিন্ন ধরনের অবদান ফান্ড বাতিল করে দেয়।
প্রশ্ন হচ্ছে আজকে প্রতিনিয়ত সরকার আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালচারাল ক্ষেত্র, বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষেত্রে যখন এই ধরনের চর্চাগুলো করে থাকে, তখনই তো এটি আপনার দেশের এই যে প্রধান হুমকি বাক স্বাধীনতা দাঁড়িয়ে পড়ে। সর্বশেষে আজকে আমরা দেখতে পাই আল জাজিরার তথ্য মতে বিভিন্ন ধরনের ইরানে যখন নারীবাদী একটি হিজাব নিয়ে আন্দোলন হয়েছিল, কিভাবে সেই হিজাবকে গোপন করার জন্য সাংবাদিকদের বিভিন্ন ধরনের এই প্রকাশনী করতে দেওয়া হয়নি। অর্থাৎ এখানেও আসলে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের কারণে আপনার দেশের মানুষজন কথা বলতে পারেনি। প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি, যখন একটি মানুষকে কথা বলতে দেওয়া হয় না, সাংবাদিকদের প্রচার পরিচালনা করা হয় না, বিভিন্ন ধরনের লেখনীদেরকে তাদের লেখা প্রকাশ করতে হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে একটি সাধারণ জনগণ, একটি ছোট্ট একটি মানুষ যখন একটি সমাজকে বয়কট করে, এটি কি আসলে তাদেরকে বাক স্বাধীনতা প্রধান হুমকি হিসেবে দাঁড়ায়, নাকি পুরো রাষ্ট্র, পুরো আন্তর্জাতিক প্রেক্ষাপটে যখন তাদেরকে দমিয়ে রাখা হয়, তাদেরকে কথা বলতে না দেওয়া হয়, তখনই সেটি আসলে প্রধান হুমকি হিসেবে দাঁড়াবে? উত্তর দিয়ে যাবেন। সবশেষে আমরা দেখতে পারি চায়না কিভাবে তাদের উইচ্যাটকে সাম্প্রতিক সময় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, বিভিন্ন ধরনের নিরাপত্তা করছে। অর্থাৎ আপনার দেশের মানুষ আপনার দেশের রাজ্যের আন্ডারে যতদিন থাকে ততদিন তারা আসলে বাক স্বাধীনতা পড়তে পারে না, সেখানে ক্যান্সেল কালচার কোনো ধরনের ভূমিকায় রাখে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা ফাতেমাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে প্রথম থেকে বিজ্ঞ প্রতিপক্ষ দলের বক্তব্যগুলো শুনে শুনে কিংকর্তব্য বিমূঢ় হচ্ছিলাম। তারা যেখানে দেখানোর কথা যে আজকে ক্যান্সেল কালচার ছাড়াও আরও অনেক কিছু রয়েছে বাক স্বাধীনতার প্রধান হুমকি হিসেবে, তারা শুধুমাত্র নিজেদের ক্যান্সেল কালচার কেন বাক স্বাধীনতার প্রধান হুমকি তা বক্তব্যে উপস্থাপন করে দিয়ে গেলেন। মাননীয় সভাপতি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বিবিসি বাংলার কথা বলেন, কিন্তু আমরা জানি বিবিসি বাংলা নিজেই কিন্তু 15 বছর চুপ ছিল ভয়। এটা কি ক্যান্সেল কালচার নয়? মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে ক্যান্সেল কালচার কি এবং এটি কিভাবে মানুষের বাক স্বাধীনতার প্রধান হুমকি তা বুঝছেন। আমার দলের দ্বিতীয় বক্তা ইতিহাস ও বর্তমান বিশ্বের বাস্তবতার প্রেক্ষিতে তা প্রমাণ করে গেছেন। আমি আমার দলের তৃতীয় বক্তা হিসেবে উপস্থাপন করেছি কেন ক্যান্সেল কালচার শুধু বড় হুমকি নয়, বরং অন্য সব হুমকিকে ছাপিয়ে যাওয়া সবচেয়ে কার্যকর ও সর্বব্যাপী হুমকি। মাননীয় সভাপতি, আজকে হয়তো তারা বলতে পারে আরো অনেক কারণে তো মানুষের বাক স্বাধীনতা হুমকিতে পড়ে, তাহলে আমরা ক্যান্সেল কালচারকে কেন প্রধান বলছি? মাননীয় সভাপতি, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এক উদাহরণের মাধ্যমে যদি আজকে আলোচনা করি, হয়তো প্রতিপক্ষ দলের বুঝতে সুবিধা হবে। আমরা সবাই জানি ক্যান্সেল কালচারের প্রভাব কেমন, কিন্তু আমরা কি জানি ক্যান্সেল কালচারের সবচেয়ে বড় ভুক্তভোগী কে? ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্রে ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে একত্রতা প্রকাশ করে ক্যারিয়ার ধ্বংসের সম্ভাবনা তৈরি হয়। পশ্চিমা গণমাধ্যমে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের অত্যাচার নিপীড়নের খবর প্রকাশিত হয় বললেই চলে। তথাকথিত তাদের অ্যান্টিসেমিটিক আখ্যা দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে বয়কট পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করাও যেন অপরাধ। এ প্রসঙ্গে পশ্চিমা বিশ্বে বসবাসরত ফিলিস্তিনি নাগরিক হাম্মাম ফারা বলেন, ক্যান্সেল হওয়া লোকদের মধ্যে সবচেয়ে জঘন্যতম ঘটনার শিকার হলো ফিলিস্তিনিরা, যারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ চেষ্টা করেছেন। আমাদের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে বারবার আঘাত করা হয়েছে। তথ্যসূত্র দ্য ইন্টারসেপ্ট। মাননীয় সভাপতি, যখন একটি রাজনৈতিক অবস্থানের বিপক্ষে কথা বলে অপরাধ হয়ে দাঁড়ায়, তা সত্যি বাক স্বাধীনতার লক্ষণ। এখন আপনি হয়তো বলতে পারেন মানুষ ক্ষতিকর, সবাই সবকিছু বলতে পারে না, কিন্তু ক্ষতিকর কথা বলার যে পরিণতি থাকতেই হবে। তাহলে কি আপনি মনে করেন যে পশ্চিমা বিশ্বে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে তারা ক্ষতিকর মতামত দিচ্ছে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, ক্যান্সেল কালচার এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে মানুষ প্রশ্ন করতে ভয় পায়। ভিন্নমত প্রকাশ করলে চাকরি যাবে, সম্মান যাবে, পরিবার হেনস্থার শিকার হবে, এরকম ভয় ভীতির সৃষ্টি হয়। আর যেখানে ভয় থাকে প্রকৃত বাক স্বাধীনতা থাকতে পারে না। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে অনেক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণের উদাহরণ যাবে যারা ক্যান্সেল কালচারের শিকার হয়েছেন। সম্প্রতি ডক্টর তাসনিম জারার উদাহরণ দিলে হয়তো একটু স্পষ্ট হয়। শুধুমাত্র ব্যক্তিগত মতামত একটি নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সাথে মিলেনি বলে তাকে বয়কট করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আর যদি আজকে বিশ্বমঞ্চে দাঁড়ায়, তাহলে হাজার হাজার উদাহরণ দাঁড় করা যাবে যা থেকে স্পষ্ট যে ক্যান্সেল কালচারই মানুষের বাক স্বাধীনতার প্রধান হুমকি। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, হ্যারিবার গ্রন্থমালার স্রষ্টা জেকে রোলিং সমকামী বিষয়ক একটি আন্দোলনের সমালোচনা করেন, কিন্তু তার এই সমালোচনা একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পর্যন্ত হয়নি। বিখ্যাত প্রভাবশালী লেখিকাও যখন ভিন্ন প্রকাশ করেন, তখন যুক্তির বদল তাকে সামাজিকভাবে নিশ্চুপ করার প্রবণতা দেখা দেয়। জেকে রোলিং এর ঘটনা পশ্চিম সমাজে ক্যান্সেল কালচারের একটি শক্ত উদাহরণ, যা প্রমাণ করে এই প্রবণতা আজ বাক স্বাধীনতার জন্য একটি গুরুতর হুমকি। কোনো ঘটনা, কোনো উক্তি ঘৃণামূলক কিনা তা কে ঠিক করবে? আইন নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তেজনতা? মাননীয় সভাপতি, অনেকেই মনে করেন যে ক্যান্সেল কালচার নাকি জবাবদিহিতা বৃদ্ধি করে, কিন্তু বাস্তবতা তো সম্পূর্ণ ভিন্ন। শার্লি হেবদার মতো প্রতিষ্ঠান যখন বারবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, তখন সেখানে কোনো ক্যান্সেল কালচার কার্যকর হয় না।
তখনই প্রশ্ন উঠে এটিকে সত্যি জবাবদিহিতার জন্য নাকি সুবিধা মতো পক্ষ বেছে নেওয়ার একটি উপায় মাত্র? যদি ক্যান্সেল কালচার ন্যায়সঙ্গত, তাহলে একটি ভুলে কেন কেউ ক্যান্সেল হয় আর কেউ হয় না? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন, সাম্প্রতিক জরিপ অনুযায়ী প্রায় 1/3 মানুষ ব্যক্তিগতভাবে ক্যান্সেল হওয়ার অভিজ্ঞতা পেয়েছেন, আর 70% অনলাইন ব্যবহারকারী কাউকে না কাউকে ক্যান্সেল হতে দেখেছেন। তথ্যসূত্র জিপডো 30/5/2025। ক্যান্সেল কালচারের ফলে মানুষ মতামত দেওয়ার আগে ভয় পায়, তরুণরা প্রশ্ন করতে শেখে না, সমাজে ভণ্ডামি বাড়ে, সত্য কমে। এটাই প্রমাণ করে যে ক্যান্সেল কালচারই বাক স্বাধীনতাকে ধ্বংস করছে। মাননীয় সভাপতি, শেখ মাহাদি ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। তারা আজকে পুরো বিতর্ক জুড়ে আমাদেরকে দেখে যাওয়ার চেষ্টা করলেন যে ক্যান্সেল কালচারের জন্য মানুষ আপনার সমাজে মতামত প্রকাশ করতে পারে না, কিন্তু পশ্চিমা বিশ্বগুলো থেকে আসলে ফিলিস্তিনদেরকে নিয়ে কথা বলতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই কিভাবে আসলে পশ্চিমা বিশ্বগুলোতেও ফিলিস্তিনদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মুভমেন্ট করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে রাষ্ট্রীয় আধিপত্যবাদ, নিজেদের স্বার্থ হাসিল, সেই স্বার্থ হাসিলের জায়গা থেকে, নিজেদের উদ্দেশ্যপূর্ণ জায়গা থেকে সেই পশ্চিমার বিশ্ব যে মানুষগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ক্যান্সেল করা হয়। অর্থাৎ বিতর্কে এই জিনিসটি স্পষ্ট আজকে যে আপনার এই যে ক্যান্সেল কালচার বিভিন্ন দেশভেদে যে এই ধরনের বিষয়টি প্রকাশ করছে, এটা হচ্ছে সেই সময়ই যখন এটা রাষ্ট্রীয় আধিপত্যবাদ সমাজে দেখা যাচ্ছে। 2 নাম্বার, তারা আসলে আমাদেরকে একটা বলে যাওয়ার চেষ্টা করলো বাংলাদেশে অনেক সময় অনেক আন্দোলনের সময় বিভিন্ন ধরনের নিউজ মিডিয়াগুলা, বিবিসি বাংলার মতো নিউজ মিডিয়াগুলো চুপ ছিল। প্রশ্নটি হচ্ছে নিজেকে তো একবার জিজ্ঞেস করুন, কেন সেই পত্রিকাগুলো, কেন সেই জায়গাগুলো থেকে তারা আসলে তাদের ভয়েস রেইজ করতে পারেনি? তারা কেন আসলে কথা বলতে পারেনি? তাদের মধ্যে ভয় ছিল, তাদের মধ্যে এই ভয়টি ছিল রাষ্ট্র তাদেরকে ব্যান করে দিবে। রাষ্ট্রীয় আধিপত্যের কারণে সেই রাষ্ট্রের অন্যায়, সেই রাষ্ট্রের দুর্নীতি, সেই 15 বছরের ইতিহাস, সেই নির্বাচনের জালিয়াতি তারা আসলে কখনোই তুলে ধরতে পারেনি। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আমরা যদি চিন্তা করি গণতন্ত্রের আকাশে যখন নামে এক ধরনের মেঘ, ভিন্ন স্বরে কথা বললেই দেখা যায় দোষ ও বেগ, কলমের মুখে তালা, কাগজের নীরবতার দাগ, প্রশ্ন করা মানেই যেন সেখানে শাসনের লাগাম টানা। হয়তো আজকে বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে গিয়েছে বাংলাদেশের সেই অতীত ইতিহাসের কথা, যেখানে 1975 সালের বাকশালের গঠনের মাধ্যমে আপনার দেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকারকে রোধ করা হয়েছিল। যে বাকশাল তৈরি করার মাধ্যমে আপনার দেশের রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একটি রাজনৈতিক দলই গঠন করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে আপনার সেই বাক স্বাধীনতাকে রোধ করা হয়েছিল। অর্থাৎ এই যে যদি চিন্তা করি, সেই বাক স্বাধীনতা থেকে তো ক্যান্সেল কালচারের মতো চর্চাগুলো হতে পারতো, কিন্তু তারপরেও কি আপনার দেশের মানুষ তাদের বাক স্বাধীনতা পেত? উত্তরটা হচ্ছে পেত না। প্রশ্নটি হচ্ছে কেন এই ধরনের বাকশালের মতো জিনিসগুলো তৈরি হয়েছিল? উত্তরটি হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রীয় আধিপত্যবাদ, শুধুমাত্র একটি দল, একটি ক্ষমতা নিজেকে পুঞ্জীভূত করার জন্য। সেই বিগত সরকারের আমলে বিগত 15 বছর কিভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো অ্যাক্টগুলো দিয়ে আপনার দেশের মানুষগুলোর ভয়েসগুলোকে হচ্ছে সেখানে আসতে দেওয়া হয়নি। অর্থাৎ এখানে উত্তরটি এই জায়গায় স্পষ্ট, আপনার সেই রাষ্ট্রীয় আধিপত্যবাদ, আপনার সবসময় সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, এবং এই কারণে পরবর্তীতে সেই মানুষগুলোকে বাক স্বাধীনতাকে সেখানে হুমকির মুখে ফেলা হয়েছে। এখন বিজ্ঞ প্রতিপক্ষ দল যদি আজকে এটা বলে যে শুধুমাত্র বাংলাদেশের চিত্রটাই এমন, তাহলে এটা আসলে সম্পূর্ণ ভিত্র। আমরা যদি একটু দেশগুলোর দিকে চিন্তা করি, রাশিয়াতে যদি আমরা তাকাই, রাশিয়াতে আমরা দেখতে পাবো কিভাবে পুতিন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য অ্যালেক্সা নেভালিয়ানের সমর্থকদেরকে প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হয়, এবং প্রতিনিয়ত তাদেরকে আসলে আটক করা হয়। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার 2026 12 জানুয়ারির তথ্য অনুযায়ী। তার মানে এখানে এতটুকু স্পষ্ট যে আপনার দেশে যদি আপনি কখনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলেন বা যাদের আধিপত্য রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে সবসময় আপনাকে সেখানে থামিয়ে দেওয়া হয়। একইভাবে আমরা দেখতে পাই কিভাবে তুর্কিতে প্রেস এবং মিডিয়াকে সেন্সর এবং ব্যান দেওয়া হয় যদি শুধুমাত্র তারা সরকারের কোনো সমালোচনা করে বা সরকারের বিরুদ্ধে কথা বলে। আজকের বিতর্কে যদি ধরেও নিই পক্ষদল সব কিছু সঠিক বলছে, তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই ক্যান্সেল কালচারও আপনার দেশে অনেক সময় বাক স্বাধীনতার জন্য ভালো। কিভাবে ভালো? চিন্তা করুন, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মানুষ আপনার পাহাড়ি মানুষদেরকে নিয়ে মন্তব্য করলো, একজন মানুষ আসলে চা শ্রমিকের হচ্ছে অন্যায় নিয়ে কথা বললো, আপনার দেশে আসলে নারী বিদ্বেষী নিয়ে কথা বললো, এর বিরুদ্ধে যে আপনার মানুষের যে সেই ক্যান্সেল করার প্রতিবাদ, আপনার মানুষের যে সেই ক্যান্সেল করার প্রক্রিয়া, এই জিনিসটা কিন্তু আপনাকে সামগ্রিকভাবে সেই মানুষগুলোর বাক স্বাধীনতাকে প্রকাশ করতে সাহায্য করে। অর্থাৎ এই যে আপনি একজন মানুষ, একজন উপজাতিকে নিয়ে খারাপ কথা বললেন বা একজন আদিবাসীকে নিয়ে খারাপ কথা বললেন, এর বিরুদ্ধে যে আপনার একটা বিশাল সংখ্যক মানুষ এই জিনিসটাকে ক্যান্সেল করলো, এবং এর পরবর্তী যে আসলে তারা তাদের নিজেদের মতামত প্রকাশ করলো, এটা কিন্তু আসলে সেই বাক স্বাধীনতারই অংশ। মাননীয় সভাপতি, একইভাবে দেখতে পাই এই বাক স্বাধীনতার কারণেই কিন্তু আমরা দেখতে পাই যখন কিনা আপনার দেশে চা শ্রমিকদের শোষণ করা হয়, যখন কিনা চা শ্রমিকদের তাদের বেতন দেওয়া হয় না, তখন কিনা সেই চা শ্রমিকদের বিরুদ্ধে কথা বলা হয়। অর্থাৎ আজকে যদি বিতর্কে একটা সার্বিক সমন্বয়ের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে
পক্ষদলের যুক্তিগুলো ছিল আসলে তারা সবসময় বলতে চেয়েছে যে ক্যান্সেল কালচার বাকস্বাধীনতার হুমকি, কিন্তু কেনই বা এই ক্যান্সেল কালচারটা তৈরি হয়, বা কেনই বা ক্যান্সেল কালচারের এই অগোচরে আপনার গলাকে আটকে দেওয়া হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সেটা শুধুমাত্রই রাষ্ট্রীয় আধিপত্যবাদ, কর্তৃত্ববাদের কারণে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে আমি শুরুতেই পক্ষ দলের